স্বপ্নের ডানায় ভর করে শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে আশার আলো বুকে জ্বালি, এই প্রতিপাদ্যে এই স্লোগানে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এই বিষয় নিয়ে আমাদের আজকের RICL স্টিল বিশেষ গণতন্ত্র আপনাদের সঙ্গে আছে পুরো আয়োজন। আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা শিশু শ্রমের একই সঙ্গে সামনের দিনে কী করণীয়। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, তাদের সঙ্গে পরিচয় করে দিই। শুরুতেই আমাদের সঙ্গে আছেন AHM শফিকুজ্জামান, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তার পাশে আছেন সৈয়দা মুনিরা সুলতানা, ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর ILO। একেবারে ডান দিকে আছেন আব্দুল হামিদ, কান্ট্রি ডিরেক্টর এডুকো। তিনজনকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানে। স্যার, শুরুতেই জানতে চাই, বাংলাদেশের শিশু শ্রম নিতে আলোচনা সমালোচনার শেষ নাই। মানে আলটিমেটলি বিষয়টা এরকম যে কাগজে কলমে হয়তো কিছু এগুচ্ছে, কিন্তু বাস্তবতা খুব বেশি চেঞ্জ হচ্ছে না, এরকম একটা ধারণা আছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা শিশু শ্রমের। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজ 24-এর আমাদের যারা দর্শক আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা যে শিশু শ্রম নিরসন দিবস পালন করছি, এটি মূলত 12 জুন সারা বিশ্বব্যাপী পালন করা হয়। আমরা মূলত এই সময় আমাদের একটা ছুটি ছিল, ঈদের ছুটি, এই কারণে আমরা 19 তারিখে এটা সারা দেশব্যাপী আমরা পালন করছি। সেখানে আপনি যে বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশের, সেটি হলো এমন কোনো দেশ নেই যেখানে আপনার এই বিষয়টি নিয়ে স্ট্রাগল করছে না। আর আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রি, এটা তো আরও বেশি এখানে সমস্যা। সেখানে শিশু শ্রম বাংলাদেশে আছে, কিন্তু এই শিশু শ্রম না থাকার বিষয়ে আমাদের কিন্তু অনেকগুলো আইনি ম্যান্ডেট আছে। প্রথমে আমরা যদি ফান্ডামেন্টাল রাইটস আমি যদি ইয়েতে বলি সংবিধানের, সেখানে কিন্তু স্পষ্ট মৌলিক অধিকারের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আপনার শিশু শ্রম রাখার কোনো আমাদের সুযোগ নেই। দ্বিতীয়ত আমাদের আরও বেশ কিছু দেশের আইন আছে। আমি স্পষ্ট যেটা উল্লেখ করতে চাই, আমাদের শ্রম ও আইন যেটি 2006, সেখানে শিশু শ্রম বিষয়ে একটি চ্যাপ্টারই রয়েছে। এছাড়া আমাদের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি আছে 2015-র, সেখানেও কিন্তু এই জিনিসগুলোকে প্রোটেকশন দেওয়া আছে। এটি দেশের প্রেক্ষাপটে এই শিশু শ্রম থাকবে না, এই বিষয়ে যেমন প্রোটেকশন আছে। এর বাইরে আমরা আন্তর্জাতিকভাবে যেটি আছে, আমাদের আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর আমরা মেম্বার হিসেবে আমরা কিন্তু ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল আছে ILOর, তার মধ্যে 10টা কনভেনশন আছে। সেই 10টার মধ্যে আমরা কিন্তু 8টাই সিগনেচার করেছি। বাংলাদেশ সেখানে পার্টি হয়েছে। তার মধ্যে শিশু শ্রম নিয়ে বেসিক দুটো আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপালের মধ্যে একটি আছে কনভেনশন 138। এই 138টা হলো আসলে আপনার কত বয়স পর্যন্ত আমরা কর্মক্ষেত্রে শিশুদের মানে মানুষকে এনগেজ করতে পারবো। আর সেখানে কিন্তু আমরা সিগনেটারি, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 18 বছর, সেই অনুযায়ী কিন্তু আমরা তার নিচের শিশুদেরকে কিন্তু কর্মক্ষেত্রে আমরা সংযুক্ত করতে পারবো না। এটা কিন্তু আমরা সেই কনভেনশন মানা হচ্ছে না, সেটা ভিন্ন বিষয়। এটা আমি বলছি যে আমাদের লিগ্যাল ম্যান্ডেট। একইভাবে আমাদের কনভেনশন 182 যেটা আছে আমাদের, যেটি 182 কনভেনশন, সেখানে ঝুঁকিপূর্ণ কাজে আমরা শিশুদের নিয়োগ করতে পারবো না। এখানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আমরা কিন্তু একটি গেজেট করেছি। সেখানে আমরা 43টা কাজকে আমরা ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে ডিক্লেয়ার করেছি। সেই ঝুঁকিপূর্ণ কাজে যেমন শিশু শ্রম তো করাই যাবে না, আর ঝুঁকিপূর্ণ কাজেও এনগেজ করা যাবে না। যেমন ধরেন একজন বাচ্চা, সে কোথায় যাবে? সে তো আসলে স্কুলে যাবে, সে তার আপনার শিশুর বয়সটা সে আনন্দে কাটাবে, সে প্রকৃতির সাথে বেড়ে উঠবে। কিন্তু তাকে আমি যখন শ্রমে নিযুক্ত করব, তখনই কিন্তু তার জীবনের প্রথম অংশটাই কিন্তু আমি একটা ভিন্ন পথে, একটা কায়িক জায়গায় নিয়ে যাচ্ছি, যেটি তার মস্তিষ্ক বিকাশ, শারীরিক গঠনেও কিন্তু সমস্যা হচ্ছে। এটি বাস্তবতা। এখনও আমাদের বাংলাদেশে 35 লক্ষর পাশাপাশি কাছাকাছি একটা শিশু শ্রম আছে। তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ধরেন আমার এই যে কাজের মধ্যে আছে, যেমন কেমিক্যাল যেখানে ইউজ হয়, সেখানে এক্সপোজ হওয়া শিশুদের। এরপরে ধরেন ওয়েল্ডিং মেশিন সহ এই ধরনের ভারী শিল্প যেগুলো আছে, সেখানে শিশুদেরকে নিয়োগ করা। ইভেন আমাদের যে মোটর ঝুঁকিপূর্ণ কাজে সেখানে তো 10 লাখ প্রায় শ্রমিক এই শিশু শ্রম আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের ILOর প্রতিনিধি আছেন, মিস মুনিরা আছেন, আমাদের NGO থেকেও যিনি আসছেন, ওনারা সার্বিকভাবে আমরা কাজ করছি। তা আমাদের যে জিনিসটা আছে, লিগ্যাল ম্যান্ডেট যেমন আছে, সেখানে এই শিশু শ্রম শুধু আইন দিয়ে তো করা যাবে না। সেখানে আমি প্রথমেই যে জিনিসটা আহ্বান করবো আপনাদের মাধ্যমে আমি দর্শকদের, সেখানে
আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। সেই জায়গাটায় আমাদের একটা বড় ধরনের কাজ। অনেক ধন্যবাদ সৈয়দা মনিরা সুলতানা, আপনি আইএলওতে কাজ করছেন। আমি একটু জানতে চাই যে আলটিমেটলি আইএলও বাংলাদেশের শিশু শ্রমকে আসলে কিভাবে দেখছে, আইএলও চোখে বৈশ্বিক পার্সপেক্টিভে আমাদের অবস্থান কোথায়, একই সঙ্গে খুব বেশি উন্নতি কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি স্যারের কথা থেকে শুরু করছি। স্যার একটা খুব দারুণ একটা কথা বলছেন যে শিশুরা স্কুলে যাবে, কাজে যাবে না, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তো নানান পরিপ্রেক্ষিতে আমরা জানি আমাদের দেশে শিশু শ্রম আছে, এটাই বাস্তবতা। তবে আমি একটা খুব খুশির সংবাদ দিয়ে আসলে শুরু করতে চাই আমার কথা। সেটা হচ্ছে এই 2025 সালের এই গত কয়েকদিন আগে 12ই জুন আইএলও এবং ইউনিসেফ, জাতিসংঘের দুটো বিশেষায়িত সংস্থা, একটা রিপোর্ট প্রকাশ করেছে, বৈশ্বিক রিপোর্ট। এই বৈশ্বিক রিপোর্টের যে ফলাফল সেটা আমাদের খুব একটা আশার বাণী শোনাচ্ছে। কারণ 2000 সাল থেকে 2024 সাল, এই 24 বছরে বিশ্ব থেকে প্রায় 100 মিলিয়ন শিশু শ্রম থেকে সরে এসেছে। তার মানে যেটা প্রায় 245 মিলিয়ন ছিল 2000 সালে, এখন 2024 সালে এসে এটা প্রায় 138 মিলিয়নে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। আর তার থেকেও বেশি আনন্দের বিষয় হলো বাংলাদেশের অবস্থা বলছেন না, আমি বলছি এশিয়ান রিজনে। তার থেকেও বেশি যেটা আনন্দের বিষয় সেটা হলো এই যে উন্নতিটা হয়েছে সেটা এশিয়ান রিজনে সবচেয়ে বেশি আমরা দেখে থাকি। বড় একটা উন্নতি হয়েছে। ফিগারটা যদি আমি বলতে চাই, সেখানে দেখব যে প্রায় সারা বিশ্বে 170 মিলিয়ন যেখানে হ্যাজার্ডাস চাইল্ড লেবার ছিল 2000 সালে, 24 বছর পরে এসে সেটা 54 মিলিয়নে দাঁড়িয়েছে। দেখেন অর্ধেকেরও কিন্তু কমে এসেছে। আর এশিয়ান রিজনে 50 মিলিয়নের মতো ছিল, সেটা এখন 28 মিলিয়নে এসে দাঁড়িয়েছে। তো আমরা এশিয়ার অন্তর্ভুক্ত একটা দেশ হিসাবে আমরাও এই খুশির অংশীদার। আমাদের পরিসংখ্যানটা জানতে চাই। আমাদের পরিসংখ্যানও আমি বলবো যে আমার সৌভাগ্য যে আমি পরপর কয়েকটি শিশু শ্রম নিরসন যে পরিসংখ্যান হয়েছে বাংলাদেশে সেটার সাথে যুক্ত ছিলাম। শেষ পরিসংখ্যান যেটা স্যার হিসাব দিলেন, তার আগের পরিসংখ্যানের সাথে এটা যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে একই আছে, ওই 32 লক্ষই আছে, অন্তত বাড়েনি। যে প্রজেকশনটা ছিল যে বাড়বে, করোনা এবং নানান কারণে বাড়েনি। তবে হ্যাজার্ডাস যেটা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের কথা যেটা স্যার বললেন, সেখানে কিন্তু কিছুটা হলেও কমেছে, 12 লক্ষ থেকে এখন 10 পয়েন্ট সামথিং লাখে এসেছে। তবে এই যে অগ্রগতিটা, এটা কিন্তু আমরা তারও আগের পেছনে যদি যাই আরও 10 বছর, 2013 সালে, তখনকার থেকে কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে। ওকে, হ্যাঁ, মানে এটা অনেক বড় সুসংবাদ এবং এটার পেছনে অবশ্যই বেশ কিছু কারণ তো অবশ্যই আছে, সেটা নিয়ে আমরা পরে আসবো আপনার কাছে আবারও। আব্দুল হামিদ, এডুকো কি ধরনের কাজ করছে এটা একটু জানতে চাই। আর 2 নম্বর হচ্ছে যে তথ্যপাত্রের সঙ্গে বাস্তবতার ফারাক বলি বা মিল ফারাক কতটুকু, প্রত্যাশা প্রাপ্তির জায়গাটা কতটুকু? তথ্যপাত্র আমরা যেমনটা দেখি, ধরেন আমরা দেখলাম যে এশিয়ার রিজিয়নে অনেক ডেভেলপমেন্ট, বাংলাদেশেও তাই, বাড়ার কথা ছিল, বাড়েনি, কিন্তু আলটিমেটলি বাস্তবতা কি বলছে? ধন্যবাদ আপনাকে। প্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সচিব মহোদয়কে। আমরা এডুকো অনেক দিন থেকেই এই শিশু শ্রম নিরসন নিয়ে কাজ করছি, কিন্তু আমরা প্রতিবারই যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে প্রতিবারই যেটা হয় যে আমরা অর্গানাইজ করি, ওনারা এসে জয়েন করে। কিন্তু আজকে ওনাকে আমি আসলে কনগ্রাচুলেশনও জানাতে চাই যে ওনারা অর্গানাইজ করেছে বিষয়টা এবং আমরা এসেছি, এবং প্র্যাকটিক্যালি এটাই হওয়া উচিত। কারণ এটা হচ্ছে সবাই মিলে কাজ করছি এবং এটা আসলে সমন্বয়টা দরকার, সবাই মিলে কাজ করছি না, এটা হচ্ছে সরকারের ম্যান্ডেট, ঠিক আছে, যে আমরা সহযোগী হিসাবে কাজ করছি এবং ওনাদের ম্যান্ডেট। তো এটা প্রথম প্রতিফলন নিয়ে আমার কাছে মনে হলো যে এটা একটা, যে আমরা 2 দিন থেকে আলোচনা করছিলাম বিষয়টা, যেটা আসলে একটা অনেস্টলি এটা আসলে মনে হচ্ছে যে আসলে একসাথে কাজ করছি আমরা। এডুকো হচ্ছে স্পেন ভিত্তিক একটা অর্গানাইজেশন, আমাদের হেড অফিস বার্সেলোনাতে। আমরা বাংলাদেশে কাজ করি 1999 সাল থেকে। আমাদের কাজের অনেকগুলো কাজ করি, তার মধ্যে হচ্ছে এডুকেশন একটা বড় কাজ, তারপরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, চাইল্ড লেবার আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা বলি, আমাদের অ্যাডোলেসেন্ট ইয়ুথ ডেভেলপমেন্ট একটা বড় একটা প্রোগ্রাম আছে, আমরা টিভেট নিয়ে কাজ করি, আমরা দুর্যোগ নিয়ে কাজ করি, আমরা হিউম্যানিটেরিয়ান রেসপন্স নিয়ে কক্সবাজারেও কাজ করি, বিভিন্ন নানামুখী কাজ করে থাকি। যদি নাম্বারে বলতে চাই যে প্রতিফলনটা কী হয়েছে চাইল্ড লেবার এলিমিনেশনের, আমি হচ্ছে ইনফ্যাক্ট
আশাবাদী নাম্বারটাতেই বলবো, আমার কলিগের কাছ থেকেও শুনছিলাম একটু আগে যে আমাদের এই বিষয় নিয়ে যারা কাজ করে যে কোভিডের সময় কিছুটা হলেও, খুব বেশি না, মানে 60-70 হাজার হয়তো চাইল্ড লেবার বেড়েছে, মানে চাইল্ড লেবার যেটাকে বলছে সেটা বেড়েছে, কিন্তু আপা যেটা বলছিল মনিরা আপা যে হ্যাজার্ডাস চাইল্ড লেবার মানে ঝুঁকিপূর্ণ যে কাজ সেটা আসলে প্র্যাকটিক্যালি কমেছে। এবং এটা মানুষের মধ্যে আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা খুব যে বড় পরিসরে কাজ করি সেটা না, ঢাকাতে, কক্সবাজারে এবং সাতক্ষীরাতে আমরা কাজ করি। আমাদের কাছে মনে হয়েছে মানুষের মধ্যে সচেতনতা, যে জায়গাটুকুতে কাজ করি সচেতনতাটা বৃদ্ধি পেয়েছে, যে আমার সন্তানকে যতটা সম্ভব শিক্ষা। এবং এই চাইল্ড লেবারের আমাদের কাজের যেটা প্রথম একটা কাজ, বাচ্চাদেরকে প্রথমে এডুকেশনে নিয়ে আসা, এরা কিন্তু আগে এডুকেশন ইনভলভ ছিল না, এখন সেই বাবা মারাই পাঠাচ্ছে। পাশাপাশি যারা যেই কলকারখানাগুলোতে মানে ইনফর্মাল সেক্টরে কাজ করছে সেসব তাদের যারা ওনার, তারাও কিন্তু উৎসাহী হয়ে ঠিক আছে তুমি 3 ঘন্টা যাও, তোমাকে ছুটি দিলাম, তুমি যাও, তুমি স্কুলে যাও। এই যে চেঞ্জেসগুলো, এই পরিবর্তনগুলো এসছে, এটা অনেক আশাবাদী। জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। এই শফিকুজ্জামান, বাংলাদেশে দারিদ্র্য একটা বড় কারণ বলা হয় বাংলাদেশের বাস্তবতায়, সেই জায়গাটায় বলা হচ্ছে দারিদ্র্য কমছে, সেটার ইম্প্যাক্ট কি শিশু শ্রমে দেখছেন? দারিদ্র্য কমছে এটার আসলে পরিসংখ্যান নিয়ে যদি কথা বলি সেখানে অনেক ট্রাস্টের ব্যাপার আছে, এবং আপনারা দেখেছেন আমরা অনেক সময় দেখি যে পরিসংখ্যানগত যে বিষয়গুলো এটি আসলে ট্রু সেন্সে রিফ্লেক্ট করে না আর কি। কারণ হলো যে আমরা এখনও যেটা দেখি, বিশেষ করে ঢাকা শহরে যেভাবে মানুষ হাত পাতে, সেটি কিন্তু আমাদের এখানে আয় বৈষম্য রয়েছে। কারণগুলো যদি বলেন, কারণগুলো বললে আমি বলবো যে দারিদ্র যে জনগোষ্ঠী যারা আছে সেটি একটি অন্যতম প্রধান কারণ। কারণ হলো যে কেউ তো চায় না তার বাচ্চাটা কাজ করে, কিন্তু কেন সেখানে গার্জিয়ানরা এখানে বাচ্চাকে কাজের জন্য পাঠাচ্ছে, এটির একটি অন্যতম কারণ হলো যে এই বাচ্চাটা সে ধরেন একটা মোটর যে গ্যারেজ আছে সেখানে ওস্তাদের কাছে দিচ্ছে, সে কিন্তু হাতে কলমে কাজটা শিখছে, কাজটা শিখে সে তার মা চিন্তা করছে যে লেখাপড়া করে কি হবে, বরঞ্চ এখানে কাজ করলে সে একদিন ভালো একজন মোটর মেকানিক হবে, তার একটা আয় ইনকাম বাড়বে। আমাদের এর সাথে একটা যদি আপনি পরিসংখ্যান দেখেন যে প্রতি বছর 22 লক্ষ লোক আমাদের কাজে ঢুকছে, কর্মক্ষেত্রে ঢুকছে, তার মধ্যে একটা অংশ বিদেশে যাচ্ছে, আরেকটি অংশ প্রায় 12 লক্ষ লোক কিন্তু আমার দেশে তার এমপ্লয়মেন্ট জেনারেট করতে হচ্ছে। সেখানে আমি যদি এইভাবে চিন্তা করি, যেমন আমাদের একটা আইন আছে যে আমাদের বাধ্যতামূলক শিক্ষা যেটা আছে প্রাথমিক শিক্ষা 2090 সনে ম্যান্ডেটরি তাকে স্কুলে যেতে হবে। এখন এই ছেলেটা যদি সত্যিকার অর্থে প্রপার এডুকেশন পেয়ে সে আপনার যখন কর্মক্ষেত্রে ঢুকবে তার কতটুকু স্কোপ আছে, তখন একজন মা যারা নিম্ন আয়ের তারা মনে করে যে না বাচ্চাটা সে ছোটোবেলায় তাকে একটা গ্যারেজে দিল বা কোনো একটা জায়গায় কাজ শিখলো, কাজ শিখে সে আস্তে আস্তে বড় হবে, কিন্তু এই জায়গাটা তো আমাদের আইনের ম্যান্ডেট যে সেটা করা যাবে না, সেখানে এটি একটা কারণ। আরেকটি হলো যে আমাদের যারা এমপ্লয়ার আছে সেই এমপ্লয়ারদের মধ্যে সমস্যা রয়েছে, কারণ বাচ্চাকে যদি দিয়ে কাজ করানো হয় তাহলে সে মিনিমাম ওয়েজ যেটা একটা অল্প টাকায় কিন্তু সে কাজটা করতে পারছে, কিন্তু এইতে যেটা হচ্ছে যে আমি কিন্তু টোটাল রাষ্ট্রের যে আমার আইনের যেমন আমি ব্যত্যয় করলাম, আরেকটা হলো যে আমি শিশু শ্রমের মাধ্যমে একটা শিশুকে স্বাভাবিক বিকাশ থেকে বঞ্চিত করলাম, যেটি কিন্তু আমরা করতে পারি না। এখানে একটা জিনিস আপনি দেখেন, আমাদের মধ্যে যারা এমপ্লয়ার আছে তাদের মধ্যে আবার কিন্তু যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে যারা আমাদের ঝুঁকিপূর্ণ কাজ অনেকগুলো আছে, তার মধ্যেও কিন্তু শিশু শ্রম নেই। কারণ হলো আমাদের যে 75 লক্ষ কোটি আমার কিন্তু 75 মিলিয়ন অর্থাৎ 7.5 কোটি আমার কিন্তু শ্রম ফোর্স আছে, মানে ওয়ার্কার ফোর্স, তার মধ্যে আমরা মাত্র ফর্মাল সেক্টরে 15% আনতে পেরেছি, 85%ই কিন্তু ফর্মাল সেক্টরের বাইরে। আমরা যে সেক্টরগুলো কথা বলছি এগুলো কিন্তু ফর্মাল সেক্টরের বাইরে। সেই জায়গাটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে এটাকে আমি টোটাল নেটের মধ্যে আনতে পারিনি। যখন ধরেন আমার একটা আইন আছে যে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি 2015, এর অর্থ হলো আপনার বাসায় যে কাজ করবে সেই আমি তো কাজ করাচ্ছি, এখন সেই তাকে কিন্তু আপনাকে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে, তাকে তার ওয়েলফেয়ার দেখতে হবে, যদি তার মাতৃত্বকালীন বিষয় থাকে তাকে ম্যাটারনিটি লিভ দিতে হবে, মিনিমাম ওয়েজের বিষয় আছে। এখনও কিন্তু আমরা সেই জায়গাটায় আমি আমার ফর্মাল সেক্টর নেটে আনতে পারি। আর বাসায় যে বাচ্চা মেয়েটা কাজ করে, একটা ছোট মেয়ে,
তাকে আমরা কিন্তু কোনো টাইম আওয়ার নেই, এবং সেখানে আমরা বিভিন্ন পত্রিকায় দেখি যেভাবে কর্মীদেরকে ফিজিক্যালি টর্চার করা হয়, এটা তো ইনহিউম্যান। ওই বাসা কিন্তু একটা প্যারালাল তার নিজের বাচ্চা আছে। এই জায়গায় খুব বেশি ফাইন্ড আউট সরকার করতে পারে, মানে ধরেন একটা বাসার মধ্যে একটা বাচ্চা কাজ করছে, মাঝে মধ্যে আমরা খবর শিরোনাম দেখি, ধরেন সরকারের পক্ষে আমাদের আইনের ম্যান্ডেট ডোর টু ডোর আছে, কিন্তু এই জায়গাটায় ওই সামাজিক সচেতনতা, এবং সেটা কিন্তু আপনি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে কিন্তু এইভাবে অ্যাওয়ার করছি, এবং আমরা সারা দেশে এই প্রোগ্রামগুলো করছি। আমাদের এনজিওরা কাজ করছে, আমাদের আইএলও সহ আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট পার্টনার আমাদের সাথে কাজ করছে। অর্থাৎ মানুষের মধ্যে আমি যদি সামাজিক আন্দোলনের মতো না করতে পারি, এটি কিন্তু এলিমিনেট করা ওই খুবই কঠিন কাজ। এই জন্য আমি বলবো যে সবাই মিলেই আমাদের এই কাজটাকে এগিয়ে নিতে হবে। অনেক ধন্যবাদ। মনিরা সুলতানা, বাংলাদেশে সামাজিক নিরাপত্তা খাত খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে যারা একটু মানে কি বলবো এটাকে, যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে নানা কর্নারে সরকার করে থাকে। তারপরে ধরেন শিক্ষার জায়গাটাই যাতে সবাই শিক্ষা কেন্দ্রে আসে, সেই জায়গাটা উপবৃত্তির বিষয় আছে, এগুলোর কোনো ইম্প্যাক্ট আছে? অবশ্যই শিশু শ্রমের নিরসনের আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে শিক্ষা, স্কুল। স্যার খুব যথাযথভাবে বললেন যে আইন আছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার। এইখানে আমাদের একটা খুব শক্ত অবস্থান আছে। কনভেনশন 138-এর কথা স্যার বলছিলেন। কনভেনশন 138 অনুযায়ী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার যে বয়স, সেই বয়স এবং শিশু শ্রম এবং শিশু যে বয়সে কাজ করতে পারবে মিনিমাম এজ, সেটার বয়স অ্যালাইন্ড হতে হবে। আমি যদি ফর এক্সাম্পল বলি, বাংলাদেশে 14 বছরের নিচে শিশুরা কাজ করতে পারে না, তাহলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স 14 হতে হবে। দেখেন 14 বছর পর্যন্ত যদি শিশু স্কুলে থাকে, তার কিন্তু আর শ্রমে যাওয়ার সুযোগ থাকে না। এবং এই শিক্ষাটা কিন্তু শুধু শিক্ষা না, আমরা কিন্তু বলছি মানসম্মত শিক্ষা। কারণ অনেক বাচ্চাদের আমরা জিজ্ঞেস করে দেখেছি, স্কুলে গেছো? গেছি। আর যাও না কেন? ভাল লাগে না। এই উত্তর আমি আর না হলো 80-90টা বাচ্চার কাছ থেকে আমি পেয়েছি, স্কুল যাইতে ভাল লাগে না। হ্যাঁ, তো এই যে মানসম্মত শিক্ষা, তারপরে মিড ডে মিল, স্কুলটাকেও সেভাবে ডেভেলপ করা ভালো লাগে। হ্যাঁ, এই যে দারিদ্র্যের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, দেখা গেছে এরকম যে এখানে মিড ডে মিল দেওয়া হয়, সেখানে বাচ্চার উপস্থিতি বেশি হয়। অন্যান্য দেশেও এটা দেখা গেছে। তো শিক্ষার ক্ষেত্রে আমাদের স্যারের কাছে, মানে স্যারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষা খাতে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স, আমাদের শিক্ষানীতি অনুযায়ী কিন্তু 8ম শ্রেণী, অর্থাৎ মোটামুটি 13-14 বছর এটা পড়ে। এই জিনিসটা বাস্তবায়িত করার জন্য যাতে আইন প্রণয়ন করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন সামাজিক সুরক্ষার বিষয়টা, সামাজিক সুরক্ষার বিষয়টা যদি থাকে, আমাদের দেশে অনেক রকমের সেফটি নেট প্রোগ্রাম আছে। তো মূলত সেফটি নেট প্রোগ্রামগুলো কিন্তু গ্রাম ভিত্তিক, আরবান এরিয়াতে কিন্তু কম। এবং গ্রাম ভিত্তিকও যেটা আছে, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি শিশু শ্রমিকের বাবা মার যে কন্ডিশনাল ব্যাপারটা, সেই রকম কিছু উচ্চারণ করা হয়নি। কাজে এই জিনিসটা একটু ভেগ। তো সেফটি নেট প্রোগ্রামগুলোর মধ্যে যদি বলা হয় যে শিশু শ্রমিকের যে বাবা মা, তাদেরকে এই সুবিধাটা দেয়া হবে অন কন্ডিশন যে তার বাচ্চাটা আর শ্রমে যাবে না। এই দুটো কাজ করা হলে কিন্তু আমার মনে হয় বিশাল একটা অগ্রগতি আমরা দেখব। আপনি শুরুতেই একটা জিনিস বলছিলেন যে এই বছরের প্রতিপাদ্যটা কিন্তু এরকম যে অগ্রগতি দৃশ্যমান। তার মানে কি, গ্লোবাল রিপোর্ট দেখেই কিন্তু এই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, অগ্রগতি দৃশ্যমান, কিন্তু আরো অনেক জোরে এই গতিটা বাড়াতে হবে। এবং ভেরি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আপনাকে আমি বলি, এই গ্লোবাল রিপোর্টে যেটা এসছে সেটা হচ্ছে যে আমরা এখন যেই গতিতে চলছি শিশু শ্রম নিরসনের কর্মসূচিগুলো নিয়ে, এই গতিকে যদি আমরা 11 গুণ বাড়াই, তাহলে 2030 সাল নাগাদ আমরা নিরসন করতে পারবো। যদি আমরা 7 গুণ বাড়াই, তাহলে 2045-এর মধ্যে নিরসন করতে পারবো। কিন্তু আমাদের যে বাস্তবিক অর্থনৈতিক অবস্থা বা যে মিডল ইনকাম কান্ট্রিতে উত্তরণের যে বিষয়টা, সেটা চিন্তা করলে আসলে আমাদের 2030-ই টার্গেট হওয়া উচিত বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, বিরতির পরে ফিরছি আব্দুল হামিদ আপনার কাছে। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে আমাদের এই বিশেষ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি।
দর্শক আবারও স্বাগত আরআইসিএল স্টিল বিশেষ জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম এবছরের বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2025 এ বিষয় নিয়ে। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে। আমাদের সঙ্গে আছেন এইচ.এম. শফিকুজ্জামান, সচিব, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, আছেন সৈয়দা মনিরা সুলতানা, ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর আইএলও, একই সঙ্গে আছেন আব্দুল হামিদ, কান্ট্রি ডিরেক্টর ইউকো। জি আব্দুল হামিদ, আসতে চাই। বিরতির আগে আমরা আলাপ করছিলাম আসলে করণীয় একই সঙ্গে বাস্তবতা নিয়ে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে ধরেন দারিদ্র্যর বাইরে আর কোন কোন সিগনিফিকেন্ট কারণে আমরা আসলে ধরেন আমি যেটি বলছিলেন যে আমরা আমাদের সামাজিক নিরাপত্তা খাত বিশেষ করে গ্রাম নির্ভর, কিন্তু আমরা যদি শহরের দিকে তাকাই, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম, বস্তির দিকে তাকাই, মানে এদিকে মানে খুবই ভয়াবহ বাস্তবতা। এবং আমার কাছে মনে হয় যে হাত পাতা মানুষের সংখ্যা বাড়ছে। সেই জায়গায় এই জায়গাটা কি করার, মানে এই জায়গায় কোনো ডেভেলপমেন্ট দেখেন শিশু শ্রমে শহরে? আমার কাছে একটা জিনিস আমি সবসময়তে বলি যে শিশু শ্রমে আমরা অনেকগুলো কারণ বলি, যে দারিদ্রতা বলি বা বিভিন্ন অনেক কিছু বলি, কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা বেশি মনে হয় সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব। এটা শুধু যে বাবা মার তার কিন্তু না, এটা আমার, আপনার, সরকারের, যারা যারা এর সাথে জড়িত, এমপ্লয়ার, সবারই এই অভাবটার ফলেই হচ্ছে এই আজকের এই শিশু শ্রমটা বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে অনেক কিছু করা আছে। আমরা এডুকোতে বলি, আমরা ঢাকা শহরেই কাজ করি শিশু শ্রম নিয়ে, এবং এখানে আমরা একটা করছি, এই অ্যাওয়ারনেস আমাদের একটা বড় একটা, আমাদের এই চাইল্ড লেবার এলিমিনেশন এই প্রোগ্রামটার একটা বড় কম্পোনেন্ট হচ্ছে যে অ্যাওয়ারনেস রেইজিং এবং অ্যাডভোকেসি করা। এই অ্যাওয়ারনেস রেইজিং করতে যে অনেক উপায়ে করি, তার মধ্যে আমরা একটা যেটা করেছি, আমরা বলি যে কমিউনিটি বেসড চাইল্ড লেবার মনিটরিং কমিটি। এই কমিটিটার মধ্যে হচ্ছে যে এমপ্লয়ার আছে, বাবা মা আছে, আরও বিভিন্ন লোকাল যারা আছে, সবাই এর মধ্যে ইনভলভ, এবং এরা নিয়মিত হচ্ছে খোঁজ খবর নিচ্ছে। এবং আমি যেহেতু সচিব মহোদয় এখানে আছে, আমি ওনাকে রিকোয়েস্টও করবো যে এটা এই প্রোগ্রামের মাধ্যমে যে যেহেতু প্ল্যান অফ অ্যাকশন হতে যাচ্ছে, এটা যদি কোনোভাবে এটাকে যদি ইনক্লুড করা যায়, যে লোকাল লেভেলে যদি চাইল্ড লেবার মনিটরিং মানে যেটাকে যদি ইনক্লুড করা যায়, আমি শিওর যে এটা অনেকাংশেই কাজ করবে। কারণ এটা আপনার আমার একক কাজ না, এটা সবার দায়বদ্ধতায় আছে, এবং লোকাল লেভেলে এটা খুব এফেক্টিভ হিসেবে কাজ করছে। ধরেন প্রশিক্ষণ কোনো কাজে আসে? ধরেন আমাদের প্রশিক্ষণ ডেফিনেটলি, আমি যদি বলি, আমাদের যেটা বলতে যাচ্ছিলাম যে এডুকোতে আমরা যে কাজ করি, একটা হচ্ছে চাইল্ড লেবার, যেটা পুরো একটা প্রোগ্রাম বলি, প্রোগ্রামের একটা বড় অংশ বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা। স্কুলে বলতে আমরা একটা নন ফর্মাল স্কুলে নিয়ে আসছি। প্রথমে প্রাইমারি স্কুল, যেহেতু তাদের বয়স অনেক বড় হয়ে গেছে, তাদেরকে যদি ক্লাস 1-এ ভর্তি করেন তারা এনজয় করবে না। আমরা নন ফর্মাল কিছু স্কুল করি, যে স্কুলগুলোতে আপনার লেখাপড়ার পাশাপাশি কিছু কোকারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো আছে। তারপর সেকেন্ড কাজ যেটা আমরা করি, যেহেতু এই বাচ্চাগুলো হ্যাজার্ডাস কাজের সাথে আমরা যাদের সাথে কাজ করি, মূলত যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, এদেরকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা দিয়ে থাকি, যেটা হচ্ছে নন হ্যাজার্ডাস হয়, যাতে সে ধীরে ধীরে শিক্ষার পাশাপাশি এই কাজটাও করি, এবং ধীরে ধীরে তারা যেন ওই জব রিলেটেড কোনো মার্কেটে সে ঢুকতে পারে। আর আমি সবচেয়ে বড় আশাবাদী যেটা হচ্ছে, নাম্বারটা কিন্তু বেশি না, যদি বলেন 10 লাখ, আমি সবসময়তে আবারও বলছি যে সবসময়তে 10 লাখ মাত্র শিশু আমাদের সারা বাংলাদেশে, আমাদের এত বড় বাজেট, এত অর্গানাইজেশন আমরা কাজ করি, এখানে মাত্র 10 লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। এই 10 লাখ শিশু কিন্তু আমরা খুব সহজেই, আমাদের যদি আন্তরিকতা থাকে, ফিগারটা কি কম বলছেন, মানে আমাদের জনসংখ্যার তুলনায় খুবই কম। আমাদের যদি বাজেটের কথা বলেন, আমরা যারা এত সবাই মিলে কাজ করছি, এটা খুবই, আমি বলবো যে খুবই নগণ্য সংখ্যা। এবং এটা আমরা 2030 কেন, এটা হচ্ছে 2025 হতে পারে, আমরা আরও আগে শেষ করতে পারি এটা যদি আমাদের সদ ইচ্ছা থাকে। অনেক ধন্যবাদ। এইচ.এম. শফিকুজ্জামান, সরকার আসলে মোটা দাগে কি করছে? প্রথমত বলছিলেন যেটা খুবই মিনিমাম, সরকারের এখানে আসলে, যেমন আমি শ্রম মন্ত্রণালয়ের কথা যদি বলি, আমরা আসলে মূল ফোকাসটা হলো যে শিশুরা যারা শ্রমে নিয়োজিত তাদেরকে এখান থেকে বের করে আনা। এটার সাথে কিন্তু অনেকগুলো ক্রস কাটিং ইস্যু আছে। যেমন আমি বলছিলাম, মনিরাও এখানে অ্যাড করলেন যে আমাদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বা আমার যেহেতু 14 বছর, সেখানে আসলে মানে আমাদের ওখানে 14 বছর, কারণ আপনার প্রাথমিক শিক্ষা যদি ক্লাস 5 পর্যন্ত পড়ে, তার বয়স হচ্ছে 6 থেকে +5 হলো 11 বছর। সেখানে যে গ্যাপটা আছে, সেখানে আমি ক্লাস 8 পর্যন্ত 14 বছর। হ্যাঁ, সেই জায়গায় যে জিনিসটা দরকার, আমি তাদেরকে বিশেষ করে যারা আমাদের ভালনারেবল গ্রুপটা আছে, ওদেরকে কিন্তু স্পেশাল প্যাকেজ দিতে হবে। যেমন আমরা স্কুল ফিডিং যে ইয়াটা আছে, সেটা কিন্তু মানে আপনার একটা পাইলটিং চলেছে, এবং সব স্কুলগুলোতে আমরা করতে পারিনি। সেখানে যেটা বাজেট অ্যালোকেশন, আমাকে ওখানে কিন্তু ফোকাস করতে হবে। এটা এমন নয় যে আমি সব বাচ্চাকে দিতে হবে, কিন্তু
স্পেশাল যারা আছে তাদের, এবং ইভেন আমরা যে উপবৃত্তির কথা বলি বা অন্য জায়গায়, অর্থাৎ একটা মা কেন বা একটা বাবা কেন তার বাচ্চাটাকে ওখানে দিচ্ছে কিছু আর্নিংয়ের জন্য, সেখানে যদি আমি ওই আর্নিংয়ের ওই পার্টটা যদি আমি তাদের এডুকেশনে থেকে সাপোর্ট দিই, আমাদের 140টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, সেখানে অবশ্যই এই জায়গাটা ফোকাস করা দরকার। কেন ফোকাস করা দরকার সেটি হলো যে আপনি যদি ঢাকা শহরে দেখেন যেটা পথশিশু আছে যার কোনো গার্জিয়ান নেই, সে কীভাবে বেড়ে উঠছে, সে আপনার অলরেডি সে ড্রাগ ট্রাফিকিং করা হচ্ছে, যত ক্রাইম তাকে দিয়ে করানো হচ্ছে, এবং সে নিজেও কিন্তু আপনি দেখেছেন যে প্লাস্টিকের ব্যাগে করে আপনার এটি কি সলিউশন সেটা সে ইনহেল করছে, অর্থাৎ সে কিন্তু একটা সময় এই হবে সবচেয়ে বড় ক্রিমিনাল ন্যাচারালি, সে যেভাবে বেড়ে উঠেছে। কিন্তু তাকে দিয়ে আপনি এই রাষ্ট্র বা আমাদের এই সমাজ আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব, তাকে তো আমি মানে তার সিস্টেমেই আমি তাকে একজন অপরাধী হিসেবে গড়ে তুলছি। তো এই জায়গাগুলোতে সরকার অবশ্যই ফোকাস দেওয়া উচিত। যেটা বললাম যে ক্রস কাটিং, সেখানে আমরা এডুকেশন মিনিস্ট্রি, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এখানে তাদের অনেকগুলো আপনার বিভিন্ন সেন্টারগুলো আছে, সেখানে যে পরিবেশটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে অনেক সময় দেখা গেল যে ওই সেন্টারগুলোতে সেখানেও কিন্তু অ্যাবিউজ করা হয়, এবং সেখানে তাদের যেটুকু প্রমিত খাবার দেওয়ার কথা সেই খাবারটা দেওয়া হচ্ছে না। অর্থাৎ প্রতিটা জায়গায় যে আমার তাকে যে অ্যাট্রাকটিভ যে জায়গাগুলো আমরা কিন্তু করতে পারিনি। একইভাবে আমাদের যেটা নারী এবং শিশু মন্ত্রণালয় আছে এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে, সবাই মিলেই কাজ করার, এবং এই কাজটা যে রাষ্ট্র একা করতে পারে নট দ্যাট, সেই কারণে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যারা আছে, ডেভেলপমেন্ট পার্টনার সহ আমাদের যারা এনজিও কর্মীরা আছেন, তারাও অনেক ভালো কাজ করছেন। কিন্তু এই কাজগুলো আসলে আমরা একটা সাইলো স্টাইলে করছি, এটাকে ইন্টিগ্রেটেডভাবে আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। এবং আমি যে জিনিসটা ফোকাস করব যে আমি আমার বাড়িতে বা আমার বাসায় যে বাচ্চা মেয়েটা কাজ করে, আমি সেখানে তাকে আমি কি ট্রিটমেন্টটা কি দিচ্ছি, এই জিনিসটা তো আপনি তৈরি করতে গেলে সেটা আমার যে সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেখান থেকে বেরোনো অনেক আমাদের কাজ করার। অনেক ধন্যবাদ মনিরা সুলতানা। আইএলও আসলে বাংলাদেশের বাস্তবতায় কোন কোন জায়গাতে বেশি গুরুত্ব দিচ্ছে, তাগিদ দিচ্ছে কোন কোন জায়গায়, এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সামনের যে আপনি বলছিলেন যে 2030 সালে সম্ভব একটা নির্দিষ্ট মাত্রায় গুরুত্ব দেওয়া গেলে, আর বাজেটের বিষয়টা একটু জানতে চাই, এখানে বাজেট কোনো ফ্যাক্টর কিনা যদি আমরা আলটিমেটলি লক্ষ্য পূরণ করতে চাই? ধন্যবাদ। অবশ্যই বাজেট একটা ফ্যাক্টর, কারণ আমাদের যে তিনটা মেইন সুপারিশ সেটা হচ্ছে আমি দুটো বলেছি, একটা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স বাড়ানো, একটা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতা বাড়ানো, আরেকটা যেটা আমি বলিনি সেটা হচ্ছে যে লিগ্যাল যে পানিশমেন্টের যে শাস্তির যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অবশ্যই সামাজিক আন্দোলনের দরকার, সচেতনতা বৃদ্ধির দরকার, কিন্তু একই সাথে কোনো অপরাধ দমন করতে গেলে কিন্তু শাস্তিরও একটা বড় ভূমিকা আছে। তো মাত্র 5,000 টাকা শাস্তির যে বিধান আছে সেটা আমরা সবাই জানি খুবই অপ্রতুল। মানে আমার নিজে কয়েকদিন আগে একটা অভিজ্ঞতা হয়েছিল, 2 মিনিট এয়ারপোর্টের সামনে আমার গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে আমাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে, জাস্ট 2 মিনিটস উঠতে যতক্ষণ লাগে। সেখানে একটা বাচ্চার জীবন ধ্বংস হচ্ছে, তার এই এমপ্লয়ারকে শাস্তি দেওয়া হচ্ছে মাত্র 5,000 টাকা। এবং আমরা খুব আমি একটু আমার একটু দুঃখই লাগে ভাবতে, আগে কিন্তু বাংলাদেশের যে শ্রম আইন সেখানে কিন্তু জেল জরিমানা এবং এগুলোরও বিষয় ছিল, এবং আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলে কিন্তু মোটামুটি সব দেশেই মোটামুটি জেল এবং জরিমানা অন্তত পক্ষে মিনিমাম 50,000 এই ধরনের একটা বিধান আছে। আর আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে শিশু শ্রম নিরসনের জন্য এক ধরনের শাস্তি হতে পারে সরকার যা নির্ধারণ করে, আবার ঝুঁকিপূর্ণর জন্য শাস্তিটা কিন্তু আরেকটু বেশি হওয়া দরকার, কারণ কাজটা ঝুঁকিপূর্ণ। এটা একটা। আর আমরা যেটা দেখছি, আমরা তো আসলে বাংলাদেশ সরকার আমাদের সদস্য রাষ্ট্র, আমাদের কাজ হচ্ছে আমাদের সদস্য রাষ্ট্রকে সহায়তা করা, এবং আমরা সেটা আপ্রাণ চেষ্টা করে আছি। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট ছিল, আপনার মনে থাকবে যে বিজিএমইএ আইএলও ইউনিসেফের একটা প্রজেক্ট ছিল, যেখান থেকে কিন্তু এই এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফ্যাক্টরি থেকে পুরোপুরি শিশুশ্রম নিরসন করা গেছে। তো আমার একটা বিষয় সবসময়, সেই সময় আমরা যদি শুধুমাত্র পণ্য বিক্রির জন্য বিদেশিদের চাপে এটা করতে পারি, তো আমরা নিজেদের তাগিদে কেন এটা করতে পারবো না? অনেক ধন্যবাদ। এটা একটা। আরেকটা জিনিস বললে আমি শেষ করছি, যেহেতু আমাদের রোল বলছিলেন, আমরা এই মুহূর্তে এই যে প্রোগ্রামগুলো এইবার আমরা করছি, আমরা সরকারের কাছ থেকে
বহু বছর পর আসলে খুব অভূতপূর্ব একটা সহযোগিতা আমরা পেয়েছি স্যারের মন্ত্রণালয়, এমনকি স্যার নিজেও বলতে দ্বিধা নেই আমার যে উনি আইএলসিতে ছিলেন, উনি গতকাল ফিরেছেন, এই পুরোটা 10 দিন ছুটির সময় উনি আমাদের গাইডেন্স দিয়েছেন এবং ওনার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইন্সপেকশন ডিপার্টমেন্টের যারা টিম আছে তারা রাত দিন কিন্তু এই পুরো ছুটি কাজ করেছে এবং এই সচেতনতামূলক কাজকর্মে আমাদের সহায়তা করেছে, আর্থিক সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস। তাদের সহায়তায় এবার আমরা বেশ জোরে সোরে কিন্তু অনেক ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান সারা দেশে মন্ত্রণালয়ের অধীনে করা হচ্ছে। সব শেষে একটা লাইন আমি বলতে চাই, সামাজিক আন্দোলন কখনোই সফল হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা মিডিয়া পুরো দমে এগিয়ে আসবেন মানুষকে সচেতন করার জন্য। মিডিয়া তো রিপোর্ট হয়, কিন্তু ধরেন আলটিমেটলি এখন মিডিয়ার বাস্তবতা হচ্ছে রিপোর্ট হলে খুব বেশি কাজ হয় না মাঠে। অনেক ধন্যবাদ, এটা বিরতিতে মানুষ ফিরছি। কিন্তু আপনাদের শোনে। অনেক ধন্যবাদ, এটা বিরতিতে ফিরছি। ছোটটা বিরতির সময় হচ্ছে আজকের এই বিশেষ গণতন্ত্রে। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত আরআইসিএল স্টিল বিশেষ গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম বিশেষ শিশু শ্রম দিবস নিয়ে, বাংলাদেশের শিশু শ্রমের বাস্তবতা নিয়ে। আব্দুল হামিদ, যেটি আপনি বলছিলেন যে শহরাঞ্চলের জায়গাটাই মোটা দাগে যে পরিসংখ্যান, আমরা মানে পরিসংখ্যানও কি অ্যাকচুয়াল ফিগারটা আসলে পাওয়া যায়? ধরেন আমরা 10 লাখের কথা বলছি, 35 লাখের কথা বলছি, এগুলো কি ফিগার ঠিক বলে মনে হয়? এটা আইএলও আর ইউনিসেফ কিছুদিন আগে একটা জরিপ করেছে, এখানে এই ফিগারগুলোই এসছে এবং আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি পিকচারটা দেখেন, আপনি এটা কয়েকটা জায়গায় কনসেন্ট্রেট করা, আপনি গুলশান বনানীতে কিন্তু পাবেন না যে কিন্তু দেখা গেল মোহাম্মদপুর বা মিরপুর কিছু এলাকাগুলোতে এটা, এবং এই নাম্বারটা কিন্তু আমার কাছে খুবই অথেন্টিকই মনে হয়েছে, যেটা রিয়েলিস্টিকই মনে হয়েছে, যেটা খুব বেশি যে হেরফের হওয়ার কথা। আপনার দিক থেকে কি ধরনের তাগিদ থাকবে সরকারের প্রতি? আমরা যেটা সবসময় করি যেটা হচ্ছে যে আমরা কিছু কি বলবো পাইলট আকারের কিছু প্রোগ্রাম যেটা করছি এবং আমরা নিয়মিত ওনাদের সাথে কাজও করছি, যে আমরা কিছু মডেল দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছি। যেমন যদি বলেন, আমাদের রিসেন্টলি একটা প্রোগ্রাম শুরু করেছি 300 জন বাচ্চা নিয়ে মাত্র, এবং সবগুলো চাইল্ড লেবারের সাথে ইনভলভ ছিল এবং হ্যাজার্ডাস চাইল্ড লেবারের সাথে। তো এই বাচ্চাগুলোকে আমরা যেটা হচ্ছে ওখান থেকে তুলে নিয়ে 6 মাসের একটা করে প্রশিক্ষণ করাচ্ছি এবং এটা বিভিন্ন কি বলে টিভেট সেক্টরে যারা এই বড় তাদেরকে দিয়েই করাচ্ছি, এবং এই 6 মাসে তাদের যে পরিবর্তন এসছে এবং পাশাপাশি আমরা বলছি তাদের জবটাও এনশিওর করতে হবে। কোন লেভেলের বাচ্চা যাদের কথা বলছেন? এদের বয়স হচ্ছে আপনার, এদেরকে ফাইন্ড আউট করা হয়েছে কিভাবে? এটা হচ্ছে আমাদের যেহেতু ঢাকাতে বড় প্রোগ্রাম আছে, শুধু চাইল্ড লেবার প্রোগ্রাম, ঢাকাতে আমাদের প্রোগ্রামের এলাকাটা বেশ বড়, মিরপুর, মোহাম্মদপুর, এবং 1999 সাল থেকে আমরা কাজ করি এবং আমরা প্রথমে এডুকেশন নিয়ে কাজ করেছিলাম, পরে ওয়ার্কিং চিলড্রেনদের নিয়ে কাজ করেছিলাম, ওইখান থেকে ওই বাচ্চাগুলোকে আমরা খুঁজে পেয়েছি। জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার আমরা শেষ পার্টি। এই যে শফিকুজ্জামান, আমি খুব গুরুত্বপূর্ণ একটা মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, ধরেন সামাজিক নিরাপত্তা খাত, উপবৃত্তির জায়গায় ঝামেলা নেই, সামাজিক নিরাপত্তা খাতের জায়গায় যেটা হচ্ছে রাজনীতি একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। ধরেন যে দল ক্ষমতা থাকে সেই দলের লোকজনই আসলে এর মধ্যে আসে, একটা অভিযোগ আছে। এখান থেকে বের হওয়ার উপায় কি? মানে এই জায়গা এখান থেকে বের হওয়ার উচিত বলে মনে হয়, মানে যদি আমরা শিশু শ্রম কন্ট্রোল করতে চাই? আমাদের রিয়ালিটিটা বুঝতে হবে। জি, রিয়ালিটিতে অনেক কিছু আছে, বিশেষ করে আমাদের সামাজিক নিরাপত্তার যে বেষ্টনীগুলো আছে, টার্গেটেড গ্রুপগুলো, সেখানে কিন্তু আপনার মূল ব্যক্তিদের দেওয়া হচ্ছে না। এবং ইভেন আমাদের ক্যাবিনেট সচিবের নেতৃত্বে আমাদের সব সচিবদের একটা কমিটি আছে, সেখানেও আমরা এইগুলো নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমি সিলেকশন প্রক্রিয়াটা কি, সেটি কিন্তু অনেক সময় পলিটিক্যাল সিলেকশন হয়ে যায়। অর্থাৎ আমি যিনি ভোট দিচ্ছেন বা তার যারা কাছের লোক তাকেই দিচ্ছি, কিন্তু আমি সাধারণ জনগণ তার বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আমি সিলেক্ট করছি না। এটি আমাদের রিয়ালিটি আর কি। এখানে মুনিরার যে কথাটা বললেন, আমরা ওই আমরা খুব ফোকাস করছি, বিশেষ করে পানিশমেন্টের কথা। আমাদের বিএলএ যেটা আছে নতুন, যে আমাদের একটু যোগ করে দিই এই প্রসঙ্গে, একটু যোগ করে দিই, সেটা হচ্ছে আমরা ধরেন আমাদের মনিটরিং যে সিস্টেম, ধরেন যেখানে এগুলো হচ্ছে, বাসাবাড়িতে তো সম্ভব না, কিন্তু মানে মনিটরিং সিস্টেম কি আসলে সরকারে আছে যে এখানে এটা হচ্ছে আমরা এটার পানিশমেন্টের আওতায় নিয়ে আসি? প্রথমে যে জিনিসটা হলো যে পানিশমেন্ট, এটা আসলে 2006-এর যে আইন, সেখানে এমপ্লয়ারদের জন্য 5,000 টাকা, আর হলো আমাদের যে গার্জিয়ান তার জন্য 1,000 টাকা। আমরা নতুন বিএলএ সংশোধন করছি এবং এটি কিন্তু আমাদের এটি আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে। এখন সেই আন্তর্জাতিক পর্যায়ে বলতে
আইএলও ওই স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে যাচ্ছি এবং সেখানে আমরা একটা নতুন বিএলএ কিন্তু মানে আমাদের যে শ্রম আইনটা এটা সংশোধন করে আমরা জাতির কাছে উপহার দিচ্ছি। সেই জায়গাটায় যে জিনিসটা আছে যে এই পানিশমেন্টের ব্যাপারে আমরা অলরেডি এইখানে কিন্তু আলোচনা করতে হয় আমাদের ওয়ার্কার গ্রুপের সাথে, এমপ্লয়ার গ্রুপের সাথে এবং সরকার মিলে ট্রাইপার্ট্রিট একটা মেকানিজমে আলোচনা করি এবং সেখানে আমরা পানিশমেন্টগুলো আর একটু কঠোর করছি। সেখানে জেল জরিমানার যে বিষয়টি আছে সেটি আমরা কীভাবে এখানে করতে পারি সেইটাও আছে, কিন্তু যেটা বললেন যে মনিটরিং, সেখানে সক্ষমতার বিষয় আছে যে এটার জন্য যে মনিটরিংয়ের দরকার সেই জন্য আমার লজিস্টিক বা ম্যান পাওয়ার এটা যেমন ইয়ে আছে, তার থেকেও বড় ব্যাপার আমরা যে সম্পৃক্ততা, অর্থাৎ এখানে মাছ পিপলের সম্পৃক্ততা দরকার। এখানে শিশুশ্রম কেন হবে, শিশুশ্রম কোথায় হচ্ছে, সেটা হলো তো এমপ্লয়াররা তার কর্মক্ষেত্রে দিচ্ছে। আমি যদি এমপ্লয়ারদেরকে ওই মাত্রায় সচেতন করতে পারি তাহলে তো আর শিশুশ্রম থাকার কথা না। একইভাবে আপনি একটা সমাজের মধ্যে আছেন, সেই সমাজে শিশুশ্রম যদি থাকে, আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি কতটুকু এখানে এগিয়ে এসেছি, তো সেই জায়গাগুলোকে আমার আসলে মাস মিডিয়ার যেমন প্রচার দরকার, আর আমাদের যে অবক্ষয়গুলো হয়েছে, সামাজিক অবক্ষয় তো অনেকটাই হয়ে গেছে, সেই জায়গাগুলোতে আমার ডেভেলপ করতে হলে আমি কাউকে বিচ্ছিন্ন রেখে করতে পারবো না, আমাকে টোটাল হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে। এখানে সরকারের যেমন দায়িত্ব আছে, আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে তারা যেমন সাপোর্ট দিচ্ছে, আমাদের অনেকগুলো দেশ বিশেষ করে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের এখানে লোকাল এনজিও যারা আছে বা ইন্টারন্যাশনাল এনজিও যারা আছে তারাও কাজ করছে। কিন্তু তার থেকেও বড় বিষয় হলো আমি যদি অ্যাজ এ ব্যক্তি হিসেবে বা আমি পরিবার অথবা আমার সমাজ আমরা যদি সচেতন না হতে পারি তাহলে কিন্তু অনেক ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে স্যার, মনিরা সুলতানা, সবচেয়ে গুরুত্বের জায়গাটা একটু জানতে চাই, সরকারের কাছ থেকে কী ধরনের প্রত্যাশা থাকবে আপনার শিশু শ্রম যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই? শিশু শ্রমের বিষয়টা আসলে একটা দুষ্ট চক্রের ভিতরে ঘটতে থাকে। একজন শিশুকে যদি আমরা তার শৈশব থেকে বঞ্চিত করি, শিক্ষা থেকে বঞ্চিত করি, সে একটা অদক্ষ শ্রমিক হিসাবে শ্রমবাজারে প্রবেশ করে, সেখান থেকে কিন্তু দেশের অর্থনীতিতেও একটা প্রভাব পড়ে। ওইভাবে যদি আমরা দেখি, শিশু শ্রম নিরসন না করলে এটা দেশের জন্য আত্মঘাতী। কাজেই আমরা বলবো যে আমাদের যে সুপারিশগুলো আছে, বিশেষ করে শিক্ষার এবং সোশ্যাল সেফটি নেট এবং আইনগত আরেকটু কঠোর বিধান, এই তিনটা জিনিসের প্রতি আমি তিনটা জিনিসের উপর সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আব্দুল হামিদ, আপনার জায়গা থেকে একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে যদি আমরা শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোন জায়গায় আপনার গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হয়? অনেক কিছু তো আলোচনা হলো এখানে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনো এই কাজটা হচ্ছে টপ ডাউন হয়ে আছে, ঠিক আছে? এটা যদি বটম আপ হয়, আমি যেটা বলছিলাম যে কমিউনিটি বেজ মনিটরিং, যারা হচ্ছে আমরা এই কাজের সাথে সবাই বলছিল যে এখানে যে ওদেরকে যদি আমরা ইনভলভ করতে পারি মনিটরিংয়ে, সে অটোমেটিক্যালি দেখবেন যে সে তার অ্যাওয়ারনেসটা বিল্ড হবে এবং সে অটোমেটিক্যালি সেই বাচ্চাগুলোকে বা ওখান থেকে সে উদ্যোগ সে নিজেই করবে, তখন আর বটম আপ এই অ্যাপ্রোচ আমাদের কাছে যেতে হবে না। আমার কাছে এটাই সবচেয়ে বড় ফর্মুলা। সারা বছরই একরকম অ্যাওয়ারনেস থাকা দরকার কিনা? ধরেন আমরা এই যে একটা দিবস কেন্দ্রিক আলাপ আলোচনা সব মিডিয়ায় গুরুত্ব পায় দিবসের ক্ষেত্রে, এক্স্যাক্টলি যখনই এই 12 জুন আসে, আজকে আপনি যেহেতু উনি বলছেন যে ছুটির জন্য আমরা 19 জুন পালন করছি, আজকে শুধু এই দিবস না, মানে আমাদের বাংলাদেশের যেসব দিবসগুলোতে দেখে বেশি ভিত্তি ইয়ে হয়ে গেছে, কিন্তু এটা অনেস্টলি সেটা হওয়া উচিত না। বাবা দিবস, মা দিবস, বাবাকে তো আমরা একটা দিবসে ইয়ে করি না, মাকে তো একটা দিবসে ইয়ে করি না। শিশু শ্রম তো আমরা আশা করি যে সারা বছরই এই আলাপ আলোচনা চলতে থাকুক, সরকারের জায়গায় আপনাদের জায়গায় কাজ করছেন। আমরা আশা করি যে বাংলাদেশ খুব শীঘ্রই, বিশেষ করে 2030 সাল খুব নিকটে, আশা করি সেই সময়ের মধ্যে লক্ষ্য অর্জিত হবে বাংলাদেশের। অনেক ধন্যবাদ তিনজনকেই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিশেষ জনতন্ত্র।